আজ 14ই আগস্ট শুক্রবার সকাল, আর দিনটা শুরু হচ্ছে এমন একটা খবর দিয়ে যেটা পশ্চিম এশিয়ার পুরো পরিস্থিতিটাকেই আবার নতুন করে ভাবতে বাধ্য করছে। ইসরায়েলে আমেরিকা থেকে অস্ত্র আর সামরিক সরঞ্জামের একটা বিশাল চালান এসে পৌঁছেছে। শুধু গোলা বারুদ নয়, D9 বুলডোজার থেকে শুরু করে সাজোয়া গাড়ি পর্যন্ত জাহাজ থেকে নামানো হয়েছে। প্রশ্নটা এখানেই, এটা কি নিছক রুটিন সরবরাহ নাকি বড় কোনো স্থল অভিযানের প্রস্তুতি? আর ঠিক একই সময়ে ইরান থেকে আমেরিকার উদ্দেশ্যে পরপর দুটো কড়া হুঁশিয়ারি এসেছে। হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধের আশঙ্কা আবার স্পষ্ট হয়ে উঠছে। সেই সঙ্গে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনী একাধিক ফ্রন্টে অভিযান বাড়িয়ে দিয়েছে। এখন সবকটা খবর একসঙ্গে সাজিয়ে দেখলে ছবিটা কী দাঁড়ায়, আজ সেটাই বোঝার চেষ্টা করব। আসুন শুরু করা যাক প্রথম খবরটা দিয়ে, যেটা সামনে এসেছে 13ই আগস্ট সন্ধ্যায়। ইসরায়েলি সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েল এবং আরও কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে আমেরিকা থেকে আসা একটা বিশাল কার্গো জাহাজ হাইফা বন্দরে পৌঁছেছে। সেই জাহাজ থেকে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম ও অস্ত্র নামানো হয়েছে। তবে এখানে একটা বিষয় খেয়াল করার মতো, ঠিক কী কী অস্ত্র নামানো হয়েছে তা দেখানো হয়নি, বলাও হয়নি। যা দেখানো হয়েছে তা হলো D9 বুলডোজার, আর্মার্ড গাড়ি, JLTV সাজোয়া যান আর অস্কস ট্রাক। এই নামগুলো একটু বুঝিয়ে বলি, তাহলে আরও ভালো বুঝবেন। D9 হলো ভারী বর্ম দিয়ে ঢাকা বিশাল বুলডোজার, যা যুদ্ধক্ষেত্রে রাস্তা বানাতে বা কাঠামো গুঁড়িয়ে দিতে ব্যবহার হয়। আর্মার্ড আর JLTV হলো সেনা বহনকারী সাজোয়া গাড়ি, আর অস্কস ট্রাক হলো ভারী সামরিক পরিবহনের ট্রাক। এখন ভাবুন, এই তালিকার প্রতিটি জিনিসই মাটিতে নেমে কাজ করার সরঞ্জাম, আকাশ থেকে বোমা ফেলার নয়। আর সেই কারণেই মনে হচ্ছে এটা সাধারণ কোনো চালান নয়, বরং বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত এখানে রয়েছে। এবার আসা যাক আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বিপুল অস্ত্র ইসরায়েলেই নামানো হলো কেন? এর পেছনে একটা খুব বাস্তব হিসেব রয়েছে। দেখুন, চিরস্থায়ী শান্তি আসার আগে যদি আমেরিকা আর ইরানের মধ্যে আবার কয়েকদিনের জন্য বোমাবর্ষণ শুরু হয়, তাহলে ইরান গত মাসের মতোই আরব দেশগুলোতে থাকা আমেরিকান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়বে। সেই তুলনায় ইসরায়েলে রাখা এই মজুদ অনেক বেশি নিরাপদ থাকবে। এর আগের যুদ্ধেও কিন্তু ঠিক এটাই দেখা গিয়েছিল। সেই সময় আমেরিকার বেশ কয়েকটি জ্বালানিবাহী বিমান, যেগুলো হাওয়া থেকে হাওয়া আর একটা বিমানে তেল ভরে দেয়, সেগুলো ইসরায়েলের বেন গুরিয়ান বন্দরে দাঁড়িয়েছিল এবং সেখানে সেগুলো নিরাপদই ছিল। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অবশ্য অনেক নিরপেক্ষ শোনাচ্ছে। তাদের মতে অস্ত্রের এই পুরো মজুদ আনা হয়েছে IDFকে, অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে এবং তাদের স্থলবাহিনীর অভিযান চালানোর সক্ষমতা ধরে রাখতে। মনে রাখবেন, এটা তাদের বক্তব্য, এর বাইরে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করা হয়নি। কিন্তু এই অস্ত্র এমন এক সময়ে ইসরায়েলে পৌঁছেছে যখন গোটা অঞ্চলের পরিস্থিতি এখনও থমথমে। আমেরিকা আর ইরানের সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কা পুরোপুরি রয়ে গেছে। এখন সেই আশঙ্কা ঠিক কতটা বড়, পরের দুটো খবরই সেটা পরিষ্কার করে দেবে। কারণ ইরানের দিক থেকে পরপর দুটো অত্যন্ত কড়া হুঁশিয়ারি এসেছে। এক একটা করে শুনুন। দর্শক বন্ধুরা, হরমুজ প্রণালীকে ঘিরে যুদ্ধের সম্ভাবনা আবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে 13ই আগস্ট দুপুরে ইরান একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে। ইরান বলেছে, আমেরিকা যদি এবার কোনো ভুল হিসেব করে, অর্থাৎ অসতর্কতায় বা ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানে হামলা চালায়, তাহলে এবারের পরিণতি আগের চেয়ে অনেক বড় হতে পারে। কথাটার সোজা অর্থ কি জানেন? আগের যুদ্ধে যত সেনা মারা গিয়েছিল, এবার তার চেয়ে বেশি মারা যাবে। যত হেলিকপ্টার আর যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল, এবার তার চেয়ে বেশি ধ্বংস হবে। ইরান মূলত এই বার্তাই দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি বলেছেন, গত যুদ্ধে আমেরিকা তাদের গোয়েন্দা ব্যর্থতার কারণেই ভুল হিসেব করেছিল, আর এখন হরমুজ প্রণালী নিয়ে তার চেয়েও বড় ভুল করার আশঙ্কা তৈরি হয়েছে। এই বাক্যটার ভিতরের ইঙ্গিতটা একটু ধরার চেষ্টা করুন। ইরান বলছে তার চেয়েও বড় ভুল হওয়ার ঝুঁকি রয়েছে, অর্থাৎ ইরান ধরেই নিচ্ছে যে হামলা হবে, দুদিন লেটে হলেও। আরাগাজি আরও বলেছেন, ভুয়া খবরের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হলো ভুয়া গোয়েন্দা তথ্য।
তাই আমেরিকার উচিত অত্যন্ত সাবধানে সিদ্ধান্ত নেওয়া। আর এই বক্তব্য আসছে এমন এক সময়ে যখন হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমাগত কমছে, বহু জাহাজ কার্যত থমকে গেছে, গোটা দুনিয়ার উপর চাপ বেড়ে গেছে। এখানেই আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্নটা, হরমুজ আসলে কার নিয়ন্ত্রণে? আইআরজিসির সঙ্গে যুক্ত বাসিজ ফোর্সের কমান্ডার হোসেন তাইয়েব তিনি বলেছেন, হরমুজ প্রণালী এই মুহূর্তে ইরানের নিয়ন্ত্রণে এবং ইরানের ব্যবস্থাপনায় রয়েছে। অন্যদিকে আপনারা জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে চলেছেন যে হরমুজের উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। অর্থাৎ দুপক্ষের বক্তব্যই চরম কড়া এবং একে অপরের সম্পূর্ণ বিপরীত। ইরান বলছে আমেরিকা যদি এবার নতুন করে হামলা চালায় তাহলে জবাব আগের মতো হবে না, পরিণতি অনেক বড় হবে। তবে একটা কথা আমার মনে হচ্ছে, এবার আমেরিকা যদি হামলা করে সেই হামলাও সম্ভবত আগের চেয়ে বড় হবে, কারণ তারা চাইবে বিষয়টা যেন দীর্ঘ না টানে, যে সিদ্ধান্ত হওয়ার একেবারেই হয়ে যাক। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কার হামলা পরিস্থিতির ফয়সলা করতে পারে। ইরান এখনো পর্যন্ত শক্ত হাতেই লড়েছে, কিন্তু এখন তারা যা বলছে তা অত্যন্ত গুরুতর। তাদের বার্তা মোটামুটি এই, পেছনে যা হয়েছে সব ভুলে যান, সামনে আরও বড় ছবি আসতে চলেছে। এবার শুনুন দ্বিতীয় ইঙ্গিতটা। ইরানের দিক থেকে আসা এই দ্বিতীয় হুঁশিয়ারি বুঝিয়ে দিচ্ছে যে আজ 14ই আগস্টে এসে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা অনেক পরিষ্কার হয়ে গেছে। আর সেই কারণেই যুদ্ধের খারাপ পরিণতি নিয়ে সতর্কবার্তা সুরও চড়া হচ্ছে। প্রথমটা ছিল রাজনৈতিক হুঁশিয়ারি আব্বাস আরাকাচির তরফে, এবার একটা সামরিক হুঁশিয়ারি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আবার যুদ্ধ হলে এবার তাদের জবাব হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং বিপজ্জনক। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাইরাদ তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান শক্ত হয়ে দাঁড়িয়েছিল, ভবিষ্যতে আবার যুদ্ধ হলে ইরান তার চেয়েও বেশি দৃঢ়তা এবং আগ্রাসী কৌশল নিয়ে লড়বে। তিনি আরও একটা কথা বলেছেন যেটা আলাদা করে গুরুত্বপূর্ণ। তার দাবি, ইরানের শত্রুপক্ষ অর্থনৈতিক চাপ দিয়ে দেশের ভিতরে ফাটল তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। এবার এই দুটো বক্তব্য পাশাপাশি রেখে একটু দেখুন। একদিকে হরমুজ নিয়ে আরাগাজির করা হুঁশিয়ারি, অন্যদিকে রাসুল সানাইরাদের এই বক্তব্য। দুটো মিলিয়ে ইঙ্গিত একটাই, ইরান ভবিষ্যতের যে কোনো যুদ্ধের জন্য আগের থেকেই পুরোপুরি প্রস্তুত থাকতে চাইছে, আর সেই যুদ্ধ এই সপ্তাহেই শুরু হয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল রাখবেন। আলোচনা হবে নাকি যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে, নাকি সরাসরি যুদ্ধ শুরু হবে, যা কিছুই হোক তা আগামী 1 থেকে 1.5 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এবার চলে যাই আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। ইয়েমেনে হুতি এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই এখন ফ্রন্টে তীব্র হয়ে উঠেছে। সরকারি বাহিনী দাবি করেছে তারা হুতিদের একটি বড় হামলা ব্যর্থ করে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তাইজ প্রদেশের আল মাফালিস ফ্রন্টে হুতিরা সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায়, কিন্তু ইয়েমনি সরকারি বাহিনীর 4th ইনফ্যান্ট্রি সেই হামলা রুখে দেওয়ার দাবি করেছে। এখানে ওই সরকারি বাহিনী বলতে যেটা বোঝাতে চাইছি আমি, সেটা হলো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের যে সেনাবাহিনী, সেই বাহিনীর সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন এই অভিযানে হুতিদের ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন তাদের এই অভিযানের উদ্দেশ্য হলো হুতিদের হামলা ঠেকানো এবং তাদের এগিয়ে আসার চেষ্টা ব্যর্থ করে দেওয়া। তার দাবি, এই এলাকায় হুতিদের পরাজয়ের মুখেই পড়তে হবে এবং তাদের চাপ ধীরে ধীরে ভেঙে যাবে। মনে রাখবেন, এটা সরকারি বাহিনীর তরফের দাবি। এরই মধ্যে ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন আল মুখার আকাশে হুতিদের বেশ কয়েকটি নজরদারি ড্রোন দেখা গেছে। সরকারি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে নিশানা করে। তাদের বক্তব্য অনুযায়ী ওই ড্রোনগুলো যেগুলো উঠছিল সেগুলো ওই সরকারি বাহিনীর অবস্থান এবং আশপাশের এলাকার উপর নজরদারি চালানোর চেষ্টা করছিল, তাই সেগুলোকে ভূপাতিত করা হয়েছে। আর এই অভিযান এমন সময়ে হচ্ছে যখন ইয়েমেনের একাধিক প্রদেশে হুতি এবং সরকারি বাহিনীর সামরিক সংঘাত ক্রমাগত বাড়ছে। আলাদা আলাদা ফ্রন্টে হামলা এবং পাল্টা হামলার যে ধারা সেটা এখন অনেক দ্রুত হয়ে উঠেছে। এবার এই পুরো ছবিটা এক জায়গায় রাখা যাক।
একদিকে আমেরিকা থেকে ইসরায়েলে পৌঁছেছে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম, যার বেশিরভাগই স্থল অভিযানের কাজে লাগে। অন্যদিকে ইরান পরপর দুটো হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা আরও বড় সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে। আর তার সঙ্গে যুক্ত হয়েছে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা ও ইরানের সরাসরি বিপরীতমুখী দাবি, আর ইয়েমেনের ফ্রন্টে এই লড়াই। সব মিলিয়ে অঞ্চলটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে ছোট্ট একটা ভুল সিদ্ধান্তই বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, হাইফা বন্দরে নামানো এই D9 বুলডোজার আর সাজোয়া গাড়ির এই যে বিশাল চালান, এটা কি সত্যিই কোনো বড় স্থল অভিযানের প্রস্তুতি, নাকি ইরানকে চাপে রাখার একটা কৌশলগত বার্তা মাত্র? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে দিল্লির ফাঁদে না পড়তে ঢাকাকে 3 সতর্কতা দিল চীন। হঠাৎ করে চীনের সতর্কতা কেন, বা চীনের বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট এবং কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই ধরনের মন্তব্য কেন করছেন? তার মানে ভারতের সঙ্গে কি আবারও ঢাকার নতুন করে সম্পর্ক হতে যাচ্ছে? দেখুন, আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। ভারতের কাছে যেটা সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা, চীনের কাছে হয়তো সেটা দিল্লির ফাঁদে ঢাকার পা দেয়া। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে চুলচেরা বিশ্লেষণ করতে চাই। আপনাদের প্রশ্ন মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন। প্রত্যাশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদেরকে পাবো প্রিয় দর্শক। এখানে দেখুন কয়েকটা বিষয় রয়েছে যে দিল্লির ফাঁদ কি জন্য বলা হচ্ছে, বা চীনের তরফ থেকে কেন বলা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নই হবে দিল্লির ফাঁদ। আসলে যদি স্বাভাবিকভাবে সম্পর্ক উন্নয়ন হয় তাহলে কোনো পক্ষই প্রতারণার শিকার হবে না। কিন্তু যদি সম্পর্কের মধ্যে ফাঁক ফোকর থাকে, এক পক্ষের দিকে বেশি ঝুলে থাকে পাল্লা, তাহলে অবশ্যই সেই সম্পর্ক অসম, সেই সম্পর্ক অন্যায্য। মূলত সেদিকেই ইঙ্গিত দিয়েছে চীনের কয়েকজন বিশেষজ্ঞ এবং কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশ নিয়ে স্টাডি করে, এবং চাইনা ইন্টারন্যাশনাল রিলেশন ইনস্টিটিউটের কয়েকজন গবেষক বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশকে খুবই ভেবে চিন্তে ভারতের সঙ্গে সম্পর্ক নবায়নের কাজটি শুরু করতে হবে। সেক্ষেত্রে দিল্লি টু ঢাকার সম্পর্ক উষ্ণতার মধ্য দিয়ে পৌঁছার যে গতি, সেই গতিপথের কারণে আবার যদি অন্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেটাও ঢাকার জন্য যথোপযুক্ত হবে না, এরকমই বিশ্লেষণ তারা দিচ্ছেন প্রিয় দর্শক। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এবং ভারত বাংলাদেশ সম্পর্কের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য দিল্লির যেমন আচরণ পর্যবেক্ষণ করা দরকার, একইভাবে বেইজিং এরও আচরণ পর্যবেক্ষণ করা দরকার। আমরা যদি 2008 সাল থেকে ধরি, তাহলে প্রায় 17 বছর সময় পেরিয়ে গেছে। এই 17 বছরে দিল্লি কেবলই আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তাদের জোট সঙ্গীদের সঙ্গে সম্পর্ক রেখেছে। কিন্তু ভারতের যেমন বাংলাদেশের অপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখা উচিত ছিল, একইভাবে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে এরকম অনেক ইনস্টিটিউট আছে, তাদের সঙ্গেও সম্পর্ক মজবুত করা দরকার ছিল। মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের মধ্যে সম্পর্ক হওয়াটাই হচ্ছে কূটনীতির একটা সফলতা। সেই বিষয়ের দিকে যদি আমরা তাকাই, দেখব যে সফলতা একেবারে জিরো, মানে সম্পর্কটা ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের হয়নি। ফলে একটি সরকার ক্ষমতাচ্যুত হবার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের মতো বৃহৎ একটি রাষ্ট্রের কূটনীতি মুখ থুবড়ে পড়েছে। এখন কেন সতর্কতা দিচ্ছেন চীনের বিশেষজ্ঞরা? কেন এই কথা বলছেন যে ভারতের ফাঁদে পা দেওয়া যাবে না, বা সতর্কতার সঙ্গে পথ চলতে হবে, বা সম্পর্ক উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকতে হবে? আচ্ছা, ধরুন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যদি বেইজিং এর এই সতর্কতার গুরুত্ব না দেয়, তাহলে আমাদের কোনো যায় আসে? অবশ্যই যায় আসে না। আমরা পরামর্শ নেয়ার ক্ষেত্রেও এটা বিবেচনা করব যে এই পরামর্শটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত কিনা। যদি সৎ পরামর্শ হয়, যদি বন্ধু সুলভ পরামর্শ হয়, যদি এই পরামর্শের মধ্যে দাদাগিরি না থাকে, তাহলে অবশ্যই তাদের এই সতর্কতাকে মাথায় রাখা উচিত। দেখুন, এখানে কয়েকটা বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে বাংলাদেশ এবং
চীনের সম্পর্ক। বাংলাদেশ এবং চীনের মধ্যে এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। আমি যদি গত ৫৫ বছরের কথা বলি তাহলে কি দেখব? একেবারে আকাশ স্পর্শী অবস্থা রয়েছে ঢাকা এবং বেইজিং এর মধ্যে। এত প্রজেক্ট নিয়ে বেইজিং এবং ঢাকা কাজ শুরু করেছে, যেটা বাস্তবায়ন হলে চীনের যেমন লাভ হবে তার চেয়ে অনেক লাভ হবে বাংলাদেশের। কারণ এমন জটিল সমস্যার এখানে সমাধানের কথা বলা হচ্ছে, যেমন তিস্তা প্রকল্পের কথা যদি বলি। আচ্ছা, ১৭ বছরে তিস্তা প্রকল্পটি ভারত কেন হাতে নিল না? এর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন আমরা জানি। ভারত টাকা খরচ করতে চায় না। ভারত কেবল সাংস্কৃতিক, কূটনৈতিক, সামাজিক, রাজনৈতিক আধিপত্য দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু চীনের সঙ্গে আমাদের এখন যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এইসবের চেয়ে বরং অর্থনৈতিক গুরুত্বটা বেশি। সেই জন্যে দেখুন, চীনকে যদি আমরা বিশ্লেষণ করি, চীন যাদের সঙ্গে সম্পর্ক গড়েছে, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্কের চেয়ে বরং সেটা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক। তবে কিছুটা ঝুঁকি তো আছেই, চীনের ঋণের ফাঁদে আমরা আবার পড়ে যাই কিনা। যাই হোক, এই যে সতর্কতা দেওয়া হচ্ছে, এর কারণ হচ্ছে যে বাংলাদেশ ইতোমধ্যে চীনের সঙ্গে বহুমুখী প্রকল্পের কাজ শুরু করেছে। তিস্তা প্রকল্প, পদ্মা ব্যারেজ, মংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট, এরপর চট্টগ্রামের আনোয়ারাতে আ অর্থনৈতিক জোন, মিয়ানমার, চীন, বাংলাদেশ স্থল করিডোর। এর বাইরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে ফল রপ্তানি করার কথা হচ্ছে এখন চীনে। চীনে প্রথমবারের মতো আমরা রফতানি দপ্তর খুলেছে, বিনিয়োগ দপ্তর এটা নাম দেওয়া হয়েছে। তো এই যে এত কর্মতৎপরতা শুরু হয়েছে গণ অভ্যুত্থানের পর, নির্বাচিত সরকার এসে, সরকার প্রধান তারেক রহমান তিনি চীনে গেছেন এবং এইসব বিষয়ে এমওইউ এবং অন্যান্য চুক্তি সম্পাদিত হয়েছে। আরো কিছু সংখ্যক চুক্তি পাইপলাইনে রয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে চীনের বিশেষজ্ঞরা বলছেন যে এমন সম্পর্ক যদি এখন দিল্লি এবং ঢাকার মধ্যে গড়ে ওঠে যাতে চীন বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্ষতির পাল্লা কিন্তু বাংলাদেশেরই ভারী হবে। চীন যতটা না ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বরং বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলে আসা সংকটগুলোর আর সমাধান হবে না। জনগণ যে প্রত্যাশা নিয়ে বুক বেঁধে আছে, সেগুলো আলোর মুখ দেখবে না। এটা হচ্ছে প্রথম কারণ চীনের বিশেষজ্ঞরা যে সতর্কতা দিচ্ছেন। তো সুতরাং বাংলাদেশকে অবশ্যই ভেবেচিন্তে অগ্রসর হওয়া উচিত। যেমন মংলা পোর্ট নিয়ে একটা বিতর্ক রয়েছে। ভারতের তরফ থেকে কিন্তু এই আপত্তি জানানো হয়েছে যে মংলা পোর্ট নিয়ে তো আওয়ামী লীগ সরকারের সময়ে দিল্লির সঙ্গে আলোচনা করা হয়েছে। তাহলে এখন কেন এই পোর্ট দেখভাল বা তদারকির জন্য চীনকে দায়িত্ব দেওয়া হচ্ছে? এটা আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় এই মংলা পোর্টের দায়িত্ব বা দেখভালের জায়গা থেকে ভারতকে মাইনাস করে দেওয়া হয়। এটি নিয়ে দিল্লির ঘোরতর একটা আপত্তি আছে। এজন্যে একটা হিংসাও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর। ক্রোধ বলি, আক্রোশ বলি অথবা উষ্মা। আ এখন যদি ধরুন যে এই মংলা পোর্টের দায়িত্ব চীনকে দেওয়ার পর আবার যদি এই সিদ্ধান্তে পরিবর্তন হয়, এখন যদি চীনের জায়গায় ভারত এই দায়িত্ব পায়, তাহলে সম্পর্কের ভারসাম্য আর থাকবে না। নতুন করে সম্পর্কের একটা দিগন্ত তৈরি হতে যাচ্ছে চীনের সঙ্গে, সেটা হোঁচট খাবে। মূলত এই যে কারণ যে বাংলাদেশ ও চীনের সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় দিল্লির কোনো প্রস্তাবের পক্ষে সায় দিয়ে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে যেহেতু গত ২ বছর মানে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কথা বলছি, সেই সময়ে বাংলাদেশের জনগণকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। দর্শক, এটা আপনারা জানেন কি ভোগান্তি? যে আমরা চিকিৎসা নিতে ভারতে যেতে পারিনি, কারণ ভারতের ভিসা সীমিত করে দেয়া হলো। আচ্ছা, ভিসা কেন সীমিত করবে? বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এতে ভারত কেন বাংলাদেশের জনগণের উপর একটা অন্যায্য নীতি চাপিয়ে দেবে? দেখুন, আমাদের হাজার মানুষ, হাজার বললেও ভুল হবে, লাখ মানুষ প্রতিদিন ভারতে যেত চিকিৎসার জন্যে। এতে ভারত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করত। কিন্তু ৫ই আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর হঠাৎ করেই ভারত এই ভিসা বন্ধ করে দিল। টুরিস্ট ভিসা তো দূরের কথা, চিকিৎসার ভিসাও পাওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ২ বছর। তো এইরকম প্রেক্ষাপটে বাংলাদেশ কিন্তু এই সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ এখন চীনের দিকে ঝুঁকেছে। চীনে ৪টি
উন্নত মানের আন্তর্জাতিক হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে কেবলমাত্র বাংলাদেশের নাগরিকদের চিকিৎসার জন্যে। আমরা সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের দিকেও ঝুঁকে পড়েছি। এর বাইরে আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অবাক হবেন পাকিস্তানে আমরা অনেক কম মূল্যে চিকিৎসা পাচ্ছি। তো এইরকম চিকিৎসা খাত নিয়ে যখন বিস্তৃতভাবে ভারতের বাইরে কাজকর্ম চলছে বা তৎপরতা শুরু হয়েছে, তখন আবারও যদি ভারত বাংলাদেশকে এই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়,